এই মুভির গল্পটা শুরু হয় এক রহস্যময় পৃথিবীকে ঘিরে, যা পৃথিবীর পৃষ্ঠ থেকে হাজার হাজার কিলোমিটার নিচে অবস্থিত। এখানে আকাশ থেকে শুরু করে পানির গভীরতা পর্যন্ত চারদিকে ছড়িয়ে আছে ভয়ঙ্কর সব প্রাণীর আতঙ্ক। আর এই রহস্যময় জগতের রক্ষক হিসেবে আমরা দেখতে পাই কিং কংকে। সে তখন একটি ছোট্ট বানরকে সঙ্গে নিয়ে একটি নদীর ধারে এসে পৌঁছায়। তবে সে একটুও বুঝতে পারেনি সামনে তার জন্য আগে একটি ফাঁদ পেতে রাখা হয়েছে। ছোট বানরটি হঠাৎই টের পায় নদীর পানির নিচে ভয়ঙ্কর কিছু একটা লুকিয়ে আছে। তারপরও সে ইচ্ছা করেই কংকে পানিতে নামার জন্য প্ররোচিত করতে থাকে। কিন্তু তার এই চালাকি কিং কংয়ের চোখ এড়ায়নি। কং চারপাশের বাতাসে হালকা করে গন্ধ নিল আর সঙ্গে সঙ্গেই বুঝে গেল আজ তার জন্য দারুণ এক শিকার অপেক্ষা করছে। এরপর কোনো কথা না বলে সে সোজা নদীর পানিতে নেমে পড়ল এবং আরাম করে গোসল করতে লাগলো। অন্যদিকে ছোট বানরটি ভয়ে অস্থির হয়ে গেল, কারণ সে ভাবছিল যদি কং তার পরিকল্পনা বুঝে ফেলে। তাই সে দ্রুত পানি খাওয়ার ভান করতে লাগলো। ঠিক তখনই পানির ভেতর থেকে এক অদ্ভুত প্রাণী প্রচণ্ড গতিতে তাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো। গোসল করতে করতেই কংও বিপদের আভাস পেয়ে গেল। সে পেছনে ফিরে তাকাতেই একটি বিশাল আকার ড্র্যাগন তার বিশাল মুখ খুলে সরাসরি তার উপর ঝাঁপিয়ে পড়ল। এটা দেখে ছোট বানরটি বুঝে গেল তার পরিকল্পনা সফল হয়েছে। তাই সে নিজের প্রাণ বাঁচাতে দ্রুত তীরের দিকে দৌড়ে পালাতে লাগলো। স্থলে কিং কং অসংখ্য যুদ্ধ জিতেছে, কিন্তু পানির নিচে এমন শত্রুর মুখোমুখি সে এই প্রথম। কং এখনও ড্র্যাগনের কৌশল বুঝে ওঠার আগেই ড্র্যাগন তাকে টেনে সোজা হ্রদের গভীরে নিয়ে গেল। কিন্তু সে জানত না রেগে গেলে কিং কং কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে। এদিকে ছোট বানরটি মনে মনে ভাবছিল অবশেষে সে কংয়ের হাত থেকে চিরতরে মুক্তি পেয়ে গেছে। কিন্তু ঠিক পরের মুহূর্তেই কিং কংয়ের বিশাল কুঠার তার সামনে এসে পড়ল। সে কিছু বুঝে ওঠার আগেই কং ড্র্যাগনের কাটা মাথাটা তার সামনে ছুঁড়ে মারল। এই দৃশ্য দেখে ছোট বানরটি ভেবেছিল এবার বুঝি কং তাকে প্রচণ্ড শাস্তি দেবে। কিন্তু না, কং কিছুই করল না, বরং সে নিজের কুঠার তুলে ছোট বানরটিকে সামনে এগিয়ে যাওয়ার ইশারা করল। আসলে ছোট বানরটি জানত না কিং কং হাজার হাজার বছর ধরে এই বিশাল পৃথিবীতে নিজের মতো কাউকে খুঁজে বেড়াচ্ছে। প্রতিদিন তাকে ক্ষুধার সঙ্গে লড়াই করতে হতো, আর এই জগতের ভয়ঙ্কর নেকড়েগুলো প্রায়ই তাকে তাড়া করে বেড়াতো। যখন শত শত নেকড়ে করে তার পিছু নিত, তখন সে বিশাল লাফ দিয়ে কোনো মতে তাদের হাত থেকে রক্ষা পেত। কিন্তু এবার নেকড়েদের দল তার পিছু ছাড়ার কোনো ইচ্ছাই দেখালো না। তারা একের পর এক তাকে ঘিরে ফেলার চেষ্টা করতে লাগলো। অবশেষে সামনে যখন এক গভীর খাদ এসে পড়ল এবং পালানোর আর কোনো রাস্তা রইল না, তখন কিং কং বাধ্য হয়ে ঘুরে দাঁড়ালো। এবার লড়াই হবেই। নেকড়েগুলো ভাবছিল এবার শিকার একদম সহজ হবে, কিন্তু তারা জানত না কিং কং আগেই তাদের জন্য ফাঁদ পেতে রেখেছে। যেই একটি নেকড়ে লাফিয়ে উঠল, সঙ্গে সঙ্গে কংয়ের ফাঁদ সক্রিয় হয়ে গেল। মুহূর্তের মধ্যেই নেকড়েটি ফাঁদে আটকা পড়ে গেল। গর্তে পড়ার সাথে সাথেই নিচে পোতা ধারালো কাঠের বর্ষাগুলো তার শরীর ভেদ করে বেরিয়ে এলো। ঠিক সেই সুযোগে কিং কং বিশাল একটি গাছের গুঁড়ি তুলে গর্তের মধ্যে ছুঁড়ে মারল। একটার পর একটা ফাঁদ সক্রিয় হতে লাগলো। পাহাড়ের ওপর থেকে বিশাল বিশাল পাথর গড়িয়ে নিচে নামতে শুরু করলো। পালাতে গিয়ে অনেক নেকড়েই সেখানেই আটকা পড়ে গেল। কিন্তু ধোঁয়া কেটে যাওয়ার পর দেখা গেল কয়েকটি নেকড়ে এখনও বেঁচে আছে, আর তারা এখনও তাদের শিকার ছেড়ে দেওয়ার জন্য মোটেও প্রস্তুত নয়। রাগে ফুঁসতে থাকা কিং কং একটি নেকড়ের মৃতদেহ তুলে নিল। তারপর নিজের অসীম শক্তি দেখিয়ে সেটিকে এক ঝটকায় 2 টুকরো করে ফেলল। এই দৃশ্য দেখে বেঁচে থাকা বাকি নেকড়েগুলো ভয়ে লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে গেল। তবে শিকার পাওয়ার পরও কিং কংয়ের মুখে কোনো আনন্দের ছাপ ছিল না, কারণ তার পচে যাওয়া দাঁত তাকে অসহ্য যন্ত্রণা দিচ্ছিল। ঠিক সেই সময় আড়ালে লুকিয়ে থাকা একটি টিকটিকি সুযোগ বুঝে মাংসের একটি টুকরো নিয়ে পালাতে শুরু করল। কিং কং সঙ্গে সঙ্গে তাকে ধরার জন্য ঝাঁপিয়ে পড়ল। কিন্তু ঠিক তখনই দূর থেকে ভেসে আসা একটি আওয়াজ তার দৃষ্টি আকর্ষণ করল। উপত্যকার দিক থেকে আসা সেই গর্জন শুনে তার মনে হলো হয়তো তারই মতো কেউ তাকে ডাকছে। তাই আর এক মুহূর্ত দেরি না করে সে সেই দিকে ছুটে গেল। কিন্তু সেখানে পৌঁছে সে যা দেখল তা সত্যিই হতাশাজনক। সেখানে ছিল শুধু একটি অদ্ভুত ব্যাঙ, যে ঠিক তার মতোই শব্দ করছিল। বছরের পর বছর ঘুরে বেড়ানোর পরও সে ছিল একা, আর এই নিঃসঙ্গতাই তাকে ভেতর থেকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছিল। অবশেষে দাঁতের অসহনীয় ব্যথা তাকে মানুষের সাহায্য নিতে বাধ্য করল। ইচ্ছা না থাকলেও সে প্রবেশ করল মানুষের জগতে। সেখানে পৌঁছেই কিং কং একটি পাহাড়ের ওপর লুটিয়ে পড়ল এবং সাহায্যের অপেক্ষা করতে লাগল। ভাগ্যক্রমে কিছু বিজ্ঞানীর নজরে পড়ে গেল সে, কিন্তু আতঙ্কে মানুষ নিজেদের নিরাপত্তার জন্য তাকে প্রচুর পরিমাণে অজ্ঞান করার ওষুধ দিয়ে দিল। ফলে মুহূর্তেই সে অচেতন হয়ে পড়ল। এরপর শহরের সবচেয়ে বিখ্যাত দন্ত চিকিৎসককে ডাকা হলো।
তিনি এক মুহূর্তও নষ্ট না করে পচে যাওয়া দাঁতটি তুলতে শক্ত স্টিলের তার দিয়ে সেটিকে ভালোভাবে বেঁধে ফেললেন। এমন সময় কিং কংয়ের মুখ থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ বেরিয়ে এলো। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর হঠাৎ একটি মহাকাশযান উপরে উঠতেই প্রচণ্ড ঝাঁকুনির সঙ্গে কিং কংয়ের বিশাল দাঁতটি উপরে বেরিয়ে এলো। যখন কিং কংয়ের জ্ঞান ফিরল, সে অবাক হয়ে দেখল তার পুরনো দাঁতের জায়গায় বসানো হয়েছে অত্যন্ত শক্তিশালী একটি টাইটেনিয়ামের দাঁত। নতুন এই দাঁত তার শরীরে যেন নতুন শক্তির সঞ্চার করল। তার মনে হলো এখন সে চাইলে যে কোনো শত্রুকেই পরাজিত করতে পারবে। কিন্তু ঠিক তখনই ল্যাবে হঠাৎ কিং কংয়ের জগৎ থেকে একটি জরুরি সংকেত এসে পৌঁছালে, যা সবাইকে চমকে দিল। এই সংকেতের রহস্য জানার জন্য বিজ্ঞানীরা সঙ্গে সঙ্গে একটি উদ্ধারকারী দল প্রস্তুত করলেন এবং অভিযান শুরু হলো। তারা কিং কংকে নিয়ে সেই পোর্টালে ঝাঁপ দিল, যেটি সরাসরি তার রহস্যময় জগতে পৌঁছে দেয়। সামনে এগোতেই তাদের মহাকাশযান প্রবল গতিতে নিচের দিকে টানতে লাগলো, আর কয়েক মুহূর্তের মধ্যেই তারা পৌঁছে গেল সেই অজানা জগতে। বাড়ি ফিরেই কিং কং দেখতে পেল তার খাবার চুরি হয়ে গেছে। সে সঙ্গে সঙ্গে নিজের কুঠার তুলে সরাসরি একটি বিশাল পাথরের চূড়ায় উঠে গেল। সেখানে সে দেখতে পেল গভীর একটি ফাটলের ভেতর থেকে হালকা নীল আলো বের হচ্ছে। অদ্ভুত সেই আলো মুহূর্তেই তার দৃষ্টি কেড়ে নিল। সত্য জানার জন্য সে এক সেকেন্ডও ভাবল না, সোজা সেই গভীর খাদে ঝাঁপিয়ে পড়ল। ঘন অন্ধকারে পৌঁছাতেই তার কুঠার নিজে থেকেই জ্বলে উঠল। আলো ছড়াতেই সে দেখতে পেল চারদিকে ছড়িয়ে আছে অসংখ্য অদ্ভুত ঝলমলে পাথর, যেগুলো এই আলোতে প্রতিক্রিয়া দেখাচ্ছে। হঠাৎ দূর থেকে এক ভয়ঙ্কর গর্জন ভেসে এলো। সে সেই আওয়াজ অনুসরণ করতে করতে একটি জলপ্রপাত পেরিয়ে পৌঁছে গেল এক সম্পূর্ণ নতুন গোপন জগতে। ধীরে ধীরে সামনে এগোতে থাকতেই সে এক অদ্ভুত গন্ধ টের পেল, যা যেন তাকে নিজের দিকে টেনে নিচ্ছিল। ঠিক তখনই তার সামনে আবির্ভূত হলো এক বিশাল ভয়ঙ্কর ছায়ামূর্তি। দেখা মাত্রই কিং কং নিজের কুঠার তুলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। কিন্তু দুজনের মধ্যকার দূরত্ব যত কমতে লাগলো, সেই বিশাল ছায়ামূর্তিটিও তত ছোট হতে লাগলো। আর সামনে আসতেই সত্যিটা প্রকাশ পেল। ওটা কোনো দানব ছিল না, বরং ছিল ছোট্ট নিষ্পাপ হলুদ লোমে ঢাকা একটি বানর। এটা দেখে কিং কং নিজেও বিস্মিত হয়ে গেল। হাজার হাজার বছরের নিঃসঙ্গ জীবনে প্রথমবার নিজের মতো কাউকে দেখে সে সঙ্গে সঙ্গে নিচু হয়ে গেল এবং নিজের অস্ত্র মাটিতে নামিয়ে রাখল। এরপর বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল সেই ছোট বানরটির দিকে। তার মনে হয়েছিল ছোট বানরটিও নিশ্চয়ই তাকে দেখে খুশি হবে। কিন্তু হঠাৎ করেই ছোট বানরটি কিং কংয়ের হাতে জোরে কামড় বসিয়ে দিল। এত কষ্ট করে নিজের মতো কাউকে খুঁজে পাওয়ার পর কিং কং তাকে এত সহজে হারাতে রাজি ছিল না। তাই সে সঙ্গে সঙ্গে ছোট বানরটির পিছু নিল। কিন্তু ঠিক তখনই তার পেছনে এসে দাঁড়ালো এক বিশাল ভয়ঙ্কর ছায়া। পেছনে ফিরে তাকাতেই কিং কং সত্যিই চমকে উঠল, কারণ তার জীবনে এই প্রথম সে নিজের সমান আকারের কোনো টাক মাথার গরিলাকে দেখল। কং যখন তার দিকে এগিয়ে যেতে লাগলো, ঠিক তখনই দুই লম্বা হাতওয়ালা গরিলা পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দিল। টাক গরিলার মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছিল তারা বন্ধুত্ব করতে নয়, যুদ্ধ করতেই এসেছে। তাই কিং কংও সিদ্ধান্ত নিল এবার কাউকে ছেড়ে কথা বলা হবে না। সেই মুহূর্তেই একটি বিশাল পাথর তুলে সোজা গরিলার দিকে ছুঁড়ে মারল। রাগে ফেটে পড়ে টাক গরিলাটিও তার দিকে তেড়ে এলো। কিন্তু কিং কং এর কাছে সে ছিল একেবারেই অসহায়। মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই কং একের পর এক সবাইকে মাটিতে ফেলে দিল। এমনকি টাক গরিলা কংয়ের কুটার হাতে নিয়েও তার কিছুই করতে পারল না। শেষ পর্যন্ত 4 হাত পা ছড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কিং কং যখন নিজের অস্ত্র তুলতে এগোচ্ছে, ঠিক তখনই ছোট হলুদ বানরটি দৌড়ে এসে তার মুখের ওপর ঝাঁপিয়ে পড়ল। এটা দেখে কিং কং তাকে মাঝ আকাশেই ধরে ফেলল, আর তারপর তাকে হাতিয়ার বানিয়ে বাকি গরিলাদের এমন পেটাল যেন সে একেবারে জীবন্ত গদা। যদিও তারা জানত কিং কংয়ের সঙ্গে পেরে ওঠা অসম্ভব, তারপরও একের পর এক তার উপর হামলা চালিয়ে যেতে লাগলো। এই লড়াইয়ের মাঝেই একটি গরিলা ভুলবশত গভীর খাদে পড়ে গেল। কিন্তু কিং কং অবিশ্বাস্য দ্রুততায় তাকে ধরে ফেলল এবং টেনে ওপরে তুলে আনল। কিন্তু কৃতজ্ঞ হওয়ার বদলে সে মাটি থেকে একটি ছুরি তুলে কিং কংয়ের ওপর হামলা করে বসল। এবার কিং কং সত্যিই ক্ষেপে গেল। সে এক লাথিতে তাকে আবার সেই গভীর খাদে ছুঁড়ে ফেলে দিল। এই দৃশ্য দেখে টাক গরিলার সাহস মুহূর্তেই উবে গেল। সে সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে প্রাণপণে দৌড়াতে শুরু করল। কিং কং পাশের একটি পাথর তুলে তার দিকে ছুঁড়ে মারল। পাথরটি সোজা গিয়ে তার মাথায় আঘাত করল। মাথায় আঘাত পাওয়ার পরও সে কিছু বিড়বিড় করতে করতে একবারও পেছনে না তাকিয়ে পালিয়ে গেল। এরপর কিং কং গাছের আড়ালে লুকিয়ে থাকা ছোট বানরটিকে ধরে টেনে বের করল এবং জোরে মাটিতে ছুঁড়ে মারল। তারপর মাটি থেকে টাক গরিলার ফেলে যাওয়া ছুরিটি তুলে নিল।
ছোট বানরটিকে ইশারা করল, তাকে গরিলাদের আস্তানায় নিয়ে যেতে হবে। বেচারা বানর, আর উপায় কি, বাধ্য হয়ে সামনে সামনে হাঁটতে লাগলো, আর কিং কং তার পেছন পেছন এগোতে লাগলো। যতই তারা ভেতরের দিকে যেতে লাগলো, ততই চারপাশে দেখা দিতে লাগলো অদ্ভুত আর ভয়ঙ্কর সব প্রাণী। বাইরে থেকে জায়গাটা যতই শান্ত মনে হোক, ভেতরে প্রতিটি পদক্ষেপেই লুকিয়ে ছিল মৃত্যু। নিজেকে বাঁচানোর জন্য ছোট বানরটি চতুরতার সঙ্গে কিং কংকে এমন এক এলাকায় নিয়ে গেল যেখানে বাস করত এক বিশাল ড্র্যাগন। কিন্তু সে বুঝতে পারেনি কিং কংয়ের সামনে তার এই চালাকি বেশিক্ষণ টিকবে না। হঠাৎই এক বিশালাকার ড্র্যাগন তাদের সামনে এসে হাজির হলো। কিন্তু কিং কং ভয় পাওয়া তো দূরের কথা, মাত্র কয়েক মিনিটের মধ্যেই তার কাজ শেষ করে ফেলল। তারপর একদম আরাম করে বসে সেটি খেতে শুরু করলো। এই দৃশ্য দেখে ছোট বানরটিরও কাছে যেতে ইচ্ছে করছিল, কিন্তু ভয়ে সে সাহস পাচ্ছিল না। কিং কং তার অবস্থা বুঝতে পারল। সে নিজেই ড্র্যাগনের মাংসের একটি টুকরো ছিঁড়ে তার দিকে বাড়িয়ে দিল। তবুও ছোট বানরটি সহজে বিশ্বাস করতে পারছিল না। এটা দেখে কিং কং বিরক্ত হয়ে মাংসটা মাটিতে ছুঁড়ে ফেলল। ক্ষুধায় কাতর ছোট বানরটি আর দেরি করল না, সঙ্গে সঙ্গে মাংস খেতে শুরু করল। আর প্রতিটি কামড়ের সঙ্গে সঙ্গে কিং কং সম্পর্কে তার ধারণাটাও বদলাতে লাগলো। সে বুঝতে পারল কিং কং আসলে ততটা খারাপ নয় যতটা সে প্রথমে ভেবেছিল। ধীরে ধীরে ছোট বানরটি সাহস সঞ্চয় করে কিং কংয়ের পাশে এসে বসে পড়ল। তারপর দুজনেই শান্তভাবে একসাথে কিছু সময় কাটাতে লাগলো। মুহূর্তটা একদম এমন ছিল যেন কোনো বাবা তার সন্তানের সঙ্গে নির্ভর কিছু সময় কাটাচ্ছে। কিন্তু তারা কেউই বুঝতে পারেনি যতই তারা সামনে এগোচ্ছিল, বিপদ ততই দ্রুত তাদের দিকে ধেয়ে আসছিল। আরও গভীরে পৌঁছাতেই কিং কং অবশেষে তার নিজের জাতের প্রাণীদের দেখতে পেল। কিন্তু সেই দৃশ্য দেখে তার বুকটা যেন ভেঙে গেল, কারণ তারা সবাই অত্যন্ত করুণ অবস্থায় বেঁচে ছিল। সারাদিন কঠোর পরিশ্রম করতে বাধ্য করা হতো তাদের। তাদের জীবন যেন জীবন্ত নরকের চেয়েও ভয়ঙ্কর। ঠিক তখনই এক বৃদ্ধ বানরের হাত থেকে ভুলবশত একটি পাথর নিচে পড়ে গেল। এতেই ক্ষিপ্ত হয়ে এক গরিলা তাকে নির্মমভাবে মারতে শুরু করলো। এই দৃশ্য দেখে কিং কং নিজেকে থামিয়ে রাখতে পারল না। সে প্রচণ্ড শক্তিতে নিজের কুঠার মাটিতে আঘাত করল এবং সেই বৃদ্ধ বানরটিকে তুলে নিল। সঙ্গে সঙ্গে সেখানে থাকা এক প্রহরীর রাগে ফুঁসতে ফুঁসতে কিং কংয়ের দিকে ছুটে এলো। সে কংকে হস্তক্ষেপ না করার হুমকি দিতে লাগলো। কিন্তু পরের মুহূর্তেই কিং কংয়ের সাহস অন্য সব বানরের মনে নতুন আশার সঞ্চার করল। ঠিক সেই সময় পালিয়ে যাওয়া টাক গরিলাটি দূর থেকে সবকিছু দেখছিল। সে এক মুহূর্ত দেরি না করে ছুটে গিয়ে এখানকার শাসক স্কার কিংকে সব জানিয়ে দিল। গরিলার কথা শুনেই স্কার কিংয়ের রাগ বিস্ফোরিত হলো। সে সিংহাসন থেকে উঠতেই পথে দুই পাশে থাকা সব বানর ভয়ে মাথা নিচু করে ফেলল। কিন্তু কিং কং সে এক চুলও নড়ল না। স্কার কিং মনোযোগ দিয়ে তাকে পর্যবেক্ষণ করল। তারপর কংয়ের মুখে বসানো স্টিলের দাঁত দেখে বিদ্রুপের হাসি হাসল। কিন্তু পরের মুহূর্তেই সে নিজের নিষ্ঠুরতা দেখিয়ে দিল। রাগের মাথায় এক নিরীহ বানরকে লাথি মেরে সরাসরি জ্বলন্ত লাভার মধ্যে ফেলে দিল। এই দৃশ্য দেখে কিং কংয়ের রাগ সীমা ছাড়িয়ে গেল। নিজের শক্তি প্রদর্শন করতে স্কার কিং কাঁধ থেকে তার ভয়ঙ্কর অস্ত্র বের করল। কিং কংও সঙ্গে সঙ্গে নিজের কুঠার তুলে নিল, আর শুরু হয়ে গেল দুই দানবের মধ্যে ভয়াবহ যুদ্ধ। দীর্ঘ অস্ত্রের সুবিধা নিয়ে স্কার কিং প্রথমেই আকস্মিক আক্রমণ চালালো। কিং কং এক মুহূর্তের জন্য নিজেকে সামলাতে পারল না। অস্ত্রে বসানো রহস্যময় ক্রিস্টালের শক্তি ব্যবহার করে স্কার কিং একের পর এক আঘাত হানতে লাগলো। রাগে ফেটে পড়ে কিং কং তার উপর ঝাঁপিয়ে পড়ল। শক্তির দিক থেকে স্কার কিং কংয়ের সামনে একেবারেই টিকতে পারছিল না, তাই সে দূরত্ব বজায় রেখে একের পর এক আক্রমণ চালাতে লাগলো। ধীরে ধীরে কিং কং পিছিয়ে যেতে বাধ্য হলো। এক পর্যায়ে তার কুঠারও হাতছাড়া হয়ে মাটিতে পড়ে গেল। সুযোগ বুঝে স্কার কিং তার অস্ত্র দিয়ে কিং কংয়ের গলা পেঁচিয়ে ধরল এবং তাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে লাগলো। তার মনে হচ্ছিল এবার জয় নিশ্চিত। কিন্তু কিং কং এত সহজে হার মানার পাত্র নয়। সে নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে স্কার কিংকে তুলে আছাড় মেরে মাটিতে ফেলে দিল। মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই কিং কং তাকে পুরোপুরি কাবু করে ফেলল। ঠিক তখনই স্কার কিং ঠিক করে ফেলল সে এবার তার আসল শক্তিটা দেখিয়েই ছাড়বে। তার অস্ত্রে বসানো পাথরটা হঠাৎ করেই জ্বলে উঠতে শুরু করলো। কিন্তু ঠিক সেই মুহূর্তেই গরিলারা পাথরটা ফেলে দিয়ে লাভার পথ বন্ধ করে দেয়। আর তখনই গুহার ভেতর লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর দানবের চোখ জ্বলে উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই পুরো জমিন বরফে পরিণত হয়ে যায়, আর সেখান থেকে বেরিয়ে আসে সেই বিশাল টাইটান শিমো, যে একসময় পুরো পৃথিবীকে বরফে ঢেকে দিয়েছিল। স্কার কিং সাথে সাথেই তাকে কংয়ের ওপর আক্রমণ করার আদেশ দেয়, কিন্তু শিমোকে দেখে মনে হচ্ছিল সেই আদেশে মোটেও খুশি না। যখন তার উপর চাপ বাড়ানো হয় তখন সে যন্ত্রণায় ছটফট করতে থাকে আর বাধ্য হয়েই আক্রমণ করে বসে। কিং কং দ্রুততা দেখিয়ে সাথে সাথেই লাফ দেয় আর প্রথম আঘাতটা কোনো মতে এড়িয়ে যায়। এরপর সে নিজের কুঠারটা সামনে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করে,
কিন্তু শিমোর শক্তির সামনে তার সব চেষ্টাই যেন ধীরে ধীরে ব্যর্থ হয়ে যেতে থাকে। দেখতে দেখতেই তার হাত জমে যেতে শুরু করে আর ধীরে ধীরে বরফে পরিণত হতে থাকে। এই হঠাৎ আক্রমণে তার ডান হাতটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আর সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এই সুযোগটা কাজে লাগিয়ে স্কার কিং সাথে সাথেই তাকে শেষ করে দেওয়ার আদেশ দেয়। ঠিক যখন পরের আঘাতটা আসতে যাচ্ছিল তখনই পেছন থেকে একটা ছোট বানর তাকে ইশারা করে সামনের একটা সুড়ঙ্গের দিকে আর দ্রুত পালিয়ে যেতে বলে। ঠিক তখনই শিমো আবারও বাধ্য হয়ে আক্রমণ করে বসে। এটা দেখে কিং কং আর দেরি না করে ঘুরে দাঁড়ায় আর দ্রুত গতিতে সেই সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু বিপদ তখনও কাটেনি। তার পেছনে তখনও শত শত হিংস্র বানর তাড়া করে আসছিল। ভালো দিকটা ছিল, বহু বছর ধরে এখানে থাকার কারণে কং জঙ্গলের ভেতরে অনেক ফাঁদ পেতে রেখেছিল। কিন্তু বানরগুলোর সংখ্যা এতটাই বেশি ছিল যে আহত কংকে খুব দ্রুতই তারা একটা বন্ধ রাস্তার মধ্যে ঘিরে ফেলে। এখন তার হাতে শুধু একটা শেষ ফাঁদই বাকি ছিল, যার ওপর সে ভরসা করতে পারে। কিন্তু সমস্যা হলো, যেসব বানর এতক্ষণ ধরে একের পর এক ফাঁদে পড়ছিল, এবার তারা হঠাৎ করেই সাবধান হয়ে যায়। তারা মাটিতে পড়ে থাকা সেই লতাটা দেখে ফেলে, যেটা দিয়ে ফাঁদটা চালু করা হয়। যখন কং বুঝতে পারে তার পুরো প্ল্যানটাই ভেস্তে গেছে, তখন তার মনে হয় এবার হয়তো তার শেষ সময়টা একদম কাছেই চলে এসেছে। ঠিক সেই মুহূর্তেই পাহাড়ের উপর বসানো ফাঁদটা হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে গেল আর শত শত টন ওজনের বিশাল পাথর সরাসরি তাদের ওপর গিয়ে পড়ল। ফলে সেখানে থাকা সব বানর সেই পাথরের নিচে চাপা পড়ে গেল। তখনই কং দেখে ফাঁদটা যে অ্যাক্টিভ করেছে সে আর কেউ নয়, সেই ছোট বানরটাই। কিন্তু তখন কং এতটাই গুরুতর আহত ছিল যে তার আর লড়াই করার মতো শক্তি অবশিষ্ট ছিল না। তাই সে ছোট বানরটার সাহায্যে ধীরে ধীরে মানুষের কাছে ফিরে যেতে থাকে। কিন্তু সে বুঝতেই পারেনি এখনও একটা বানর বেঁচে আছে আর সে তাদের পিছু নিয়েই আসছে। অন্যদিকে কংয়ের সাথে আসা বিজ্ঞানীরা দেখে যে তাদের পুরো বেসটাই একেবারে ধ্বংস হয়ে গেছে। ঠিক তখনই তাদের চোখ পড়ে একটা বিশাল পাথরের ওপর, যেখানে একটা বড় হাতের ছাপ ছিল। এটা দেখে তারা আন্দাজ করে এই দুনিয়ায় কংয়ের মতো আরও অনেক বিশাল প্রাণী আছে। এরপর তারা দ্রুত জঙ্গলের গভীরে পৌঁছে যায়, যেখানে তারা একটা লুকানো যন্ত্র খুঁজে পায়। মেয়েটা যেই না সেটাকে চাপ দেয়, সাথে সাথেই চারদিক থেকে পানি নেমে আসতে শুরু করে। সেই পানি একসাথে মিলিত হয়ে একটা প্রবল স্রোত তৈরি করে, যা জঙ্গলের ভেতরের দিকে বয়ে যেতে থাকে। বিজ্ঞানীরা সেই পানির স্রোত অনুসরণ করতে করতে পৌঁছে যায় একটা রহস্যময় জাদুর দেয়ালের সামনে। এই দেয়ালটা জঙ্গলের ভেতরে থাকা একটা অদৃশ্য জায়গাকে লুকিয়ে রেখেছিল। তারা যেই না দেয়ালটা স্পর্শ করে, সাথে সাথেই সেটার ভেতর নীল আলো ছড়িয়ে পড়ে। এটা দেখে তারা দেরি না করে দেয়ালটায় একটা ছিদ্র করে ফেলে। আর তারপরই তাদের সামনে যে দৃশ্যটা আসে তা দেখে তারা একেবারে হতবাক হয়ে যায়। দেয়ালের ওপাশে ছিল এক অসাধারণ সুন্দর আর রহস্যময় দুনিয়া, যেটা আজ পর্যন্ত কেউ কখনো দেখেনি, এমনকি শুনেওনি। বিজ্ঞানীরা যখন সেই নতুন দুনিয়ায় পা রাখে, তখনই হঠাৎ করে সেই জায়গার উপজাতীয় মানুষরা তাদের ঘিরে ফেলে। দেখতে তারা মানুষের মতোই, কিন্তু তাদের পোশাক আশাক ছিল একেবারে আলাদা। তারা বিজ্ঞানীদের কোনো ক্ষতি না করে সরাসরি নিজেদের কবিলে নিয়ে যায়। সেখানে গিয়ে বিজ্ঞানীরা জানতে পারে এই মানুষগুলো হাজার হাজার বছর ধরে মাটির নিচে বাস করছে এবং একটি পোর্টালের পাহারা দিচ্ছে, যেটা সরাসরি উপরের দুনিয়ার সাথে সংযুক্ত। স্কার কিং বহু বছর ধরে এই জায়গাটার খোঁজ করছিল, কারণ সে এই পোর্টাল ব্যবহার করে মানুষের দুনিয়া দখল করতে চায়। ঠিক তখনই মানুষের গন্ধ পেয়ে কিং কং বিজ্ঞানীদের কাছে পৌঁছে যায়। কিন্তু সেই অদৃশ্য দেয়ালের কারণে সে ভেতরের দুনিয়াটা দেখতে পাচ্ছিল না। তাই কবিলের লোকজন জাদুর দেয়ালে একটা ফাটল তৈরি করে দেয়, যার মাধ্যমে কং সহজেই ভেতরে ঢুকে সরাসরি মানুষের কাছে পৌঁছে যায়। কিন্তু তারা জানতো না যে বানরটা তাদের পিছু নিয়েছিল সে এই সব কিছুই দেখে ফেলেছে। যখনই কং মানুষের সামনে আসে, তখনই সে দুর্বল হয়ে পড়ে এবং সরাসরি মাটিতে লুটিয়ে যায়। বিজ্ঞানীরা দেখে তার হাতটা ভীষণভাবে আহত আর সে এখন কিছুই করার অবস্থায় নেই। এটা দেখে ডাক্তার দ্রুত সিদ্ধান্ত নেয় কংয়ের হাতটা পুরোপুরি বদলাতে হবে। তখনই তার মাথায় আসে একটা মেকানিক্যাল হাতের আইডিয়া। এই হাতটা আসলে একটা সুপার মেকানিক্যাল আর্ম, যেটা মানুষ আগে থেকেই কংকে আরও শক্তিশালী বানানোর জন্য তৈরি করেছিল। ভালো ব্যাপার হলো এই গ্যাজেটটা এখনো ধ্বংস হয়ে যাওয়া বেসের নিচে থাকা আন্ডারগ্রাউন্ড মেকানিক্যাল স্টোরে নিরাপদ ছিল। ডাক্তার দ্রুত সেটাকে নিয়ে আসে এবং কংয়ের শরীরে সেট করে দেয়। আর তখনই সেই মেশিনটা নিজে থেকেই কংয়ের আহত অংশটা শনাক্ত করে তার সাথে যুক্ত হতে শুরু করে। যেই না ওই হাতের ভেতরের বিশেষ ওষুধ কংয়ের শরীরে প্রবেশ করে, তখনই অচেতন কং যেন নতুন শক্তি ফিরে পেতে থাকে। তার মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল এই নতুন শক্তি আর অস্ত্র পেয়ে সে অনেকটাই খুশি। কিন্তু ঠিক তখনই জঙ্গল থেকে দৌড়ে ছোট বানরটা সেখানে চলে আসে। সে কংকে জানায় স্কার কিং ইতিমধ্যেই পোর্টালের অবস্থান জেনে গেছে এবং সে শিমোকে নিয়ে কবিলের ওপর আক্রমণ করতে যাচ্ছে।
এখন একা কংগোর পক্ষে স্কার্কিং আর শিমোর সাথে লড়াই করা অসম্ভব, তাই তার সামনে একটাই উপায় বাকি ছিল, মানুষের দুনিয়ায় গিয়ে বহু বছর ধরে ঘুমিয়ে থাকা গডজিলাকে জাগিয়ে তোলা। কিন্তু কং বুঝতেই পারেনি যাকে সে সাহায্যের জন্য ডাকতে যাচ্ছে সেই গডজিলাই তার জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে উঠতে পারে। হঠাৎ করে পিরামিডের আশেপাশের জমি জোরে কাঁপতে শুরু করলো, আর মাটির নিচ থেকে একটা বিশাল মেকানিক্যাল হাত বেরিয়ে এলো। এটাই ছিল সেই জায়গা যেখান থেকে সরাসরি পৃথিবীর দিকে যাওয়ার পোর্টাল খোলা যায়। কিছুক্ষণের মধ্যেই কিং কং সেই পোর্টাল দিয়ে বাইরে বেরিয়ে আসে। কংয়ের উপস্থিতি টের পেয়েই গডজিলা হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে, আর এক মুহূর্তও দেরি না করে সরাসরি তার দিকে এগিয়ে যেতে শুরু করে। যেই না সে কংয়ের সামনে পৌঁছায়, গডজিলার মনে হয় কং তাকে চ্যালেঞ্জ করতেই এসেছে, তাই সে আর এক সেকেন্ডও নষ্ট না করে পুরো শক্তিতে কংয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। তার চোখের রাগই বলে দিচ্ছিল আজ সে কংকে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা রাখে না। গডজিলাকে নিজের দিকে তেড়ে আসতে দেখে কং হাত তুলে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তখন গডজিলা কোনো কথাই শুনতে রাজি না। সে সরাসরি ধাক্কা মেরে কংকে কয়েকশো মিটার দূরে ছুঁড়ে ফেলে দেয়। গডজিলা থামছে না দেখে কং পেছন দিক থেকে আক্রমণ করে, যাতে কোনোভাবে তাকে শান্ত করা যায়। কিন্তু বালু গিয়ে গডজিলার চোখে পড়তেই সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সে ঘুরে দাঁড়িয়ে কংয়ের হাত নিজের চোয়ালে চেপে ধরে আর জোরে মাটিতে আছড়ে ফেলে, যার ফলে কং পুরোপুরি দিশেহারা হয়ে যায়। কং ঠিকমতো উঠে দাঁড়াতেও পারেনি, তার আগেই গডজিলা আবার তার উপর ঝাঁপিয়ে পড়ে। যখন কথায় কিছুই হলো না, তখন কংও তার জোরালো আক্রমণ শুরু করে। যদিও গডজিলা তখন তার সবচেয়ে শক্তিশালী রূপে ছিল, কিন্তু মেকানিক্যাল হাতের শক্তি নিয়ে এখন কংও আর কম কিছু না। তবুও যখন কং বুঝতে পারে সে সরাসরি গডজিলাকে হারাতে পারবে না, তখন সে দেরি না করে তাকে জোর করে ধরে টেনে পোর্টালের দিকে নিয়ে যেতে শুরু করে। এদিকে কবিলের লোকজন স্কার্কিংকে থামানোর জন্য পানিতে এক বিশেষ লাল তরল মিশিয়ে দেয়। সেই তরল পানিতে মিশতেই এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়। একটা বিশেষ সিস্টেম চালু হয়ে যায় যা দুইটা বিশাল পিরামিডকে একসাথে জুড়ে দিতে থাকে। আর এই পিরামিডগুলো যুক্ত হলেই কিছু সময়ের জন্য গ্র্যাভিটি একদম বন্ধ হয়ে যায়, ফলে সবাই বাতাসে ভাসতে থাকে আর স্কার্কিংয়ের জন্য পোর্টালে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু পিরামিড পুরোপুরি যুক্ত হওয়ার আগেই স্কার্কিং সেখানে পৌঁছে যায়। এসেই সে ওই অ্যান্টি গ্র্যাভিটি সিস্টেমটা বুঝে ফেলে। সে সাথে সাথে শিমোকে নির্দেশ দেয় বরফ দিয়ে পিরামিডের মাঝের পথ বন্ধ করে দিতে। ঠিক তখনই পোর্টাল থেকে এক তীব্র আলো বেরিয়ে এসে মাটিতে পড়ে, আর পরের মুহূর্তেই গডজিলা আর কং ধ্বংসস্তূপ ভেদ করে বাইরে বেরিয়ে আসে। গডজিলার চোখ যখন শিমো আর স্কার্কিংয়ের ওপর পড়ে, তখনই সে বুঝে যায় কং তাকে এখানে কেন নিয়ে এসেছে। তাই আর এক সেকেন্ডও নষ্ট না করে সে কংয়ের সাথে মিলে তাদের ওপর আক্রমণ শুরু করে। অন্যদিকে স্কার্কিং ও শিমোকে নিয়ে তাদের দিকে এগিয়ে আসে। দুই পক্ষই সমান শক্তিশালী, কেউ কারো থেকে কম না। যেই না চারজনের লড়াই শুরু হয়, ঠিক তখনই বরফ ভেঙে যায় আর দুই পিরামিড একে অপরের সাথে ধাক্কা খায়। সেই ধাক্কার ফলে তৈরি হওয়া শক্তি পুরো জায়গার গ্র্যাভিটি শেষ করে দেয়। সবাই বাতাসে ভাসতে শুরু করে। তবুও গডজিলা কোনো গ্র্যাভিটি ছাড়াই দ্রুত চলাফেরা করে সরাসরি শিমুর দিকে এগিয়ে যায়। অন্যদিকে চতুর স্কার কিং কংয়ের কুঠারটা তুলে নিয়ে সেটাই দিয়ে কংয়ের ওপর আক্রমণ করে, কিন্তু কং তার মেকানিক্যাল হাত দিয়ে সব আঘাত ঠেকিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে যায় আর কং স্কার কিংয়ের ওপর প্রাধান্য পেতে শুরু করে। কিন্তু শত্রুর সংখ্যা বেশি হওয়ায় পেছন দিক থেকে তার ওপর আক্রমণ হতে থাকে। এটা দেখে ছোট বানরটা পাথর তুলে কংকে সাহায্য করতে শুরু করে। ঠিক তখনই সুযোগ বুঝে শিমো গডজিলার ওপর আক্রমণ করে আর কিছুক্ষণের মধ্যেই তাকে পুরোপুরি বরফে জমিয়ে ফেলে। কিন্তু গডজিলা কি এত সহজে হার মানার? সে এক ঝটকাতেই বরফ ভেঙে বেরিয়ে আসে। এদিকে ঠিক সেই সময় অ্যান্টি গ্র্যাভিটি সিস্টেম বন্ধ হয়ে যায় আর আবার স্বাভাবিক গ্র্যাভিটি ফিরে আসে। এই সুযোগে স্কার্কিং কংয়ের হাত থেকে ছুটে বেরিয়ে সরাসরি পোর্টালের ভেতর ঝাঁপ দেয়। তাকে থামানোর জন্য গডজিলা আর কিং কংও তার পেছনে পোর্টালে ঝাঁপ দেয়। কিন্তু এই হুড়োহুড়ির মধ্যেই কংয়ের কুঠারটা সেখানেই পড়ে থাকে। অন্যদিকে মানুষেরা তখনও বুঝতেই পারেনি কি ভয়ঙ্কর বিপদ তাদের দিকে এগিয়ে আসছে। হঠাৎ করে সমুদ্রের ঢেউ জমে বিশাল বরফের পাহাড়ে পরিণত হতে শুরু করে, আর পরের মুহূর্তেই স্কার্কিং শিমোকে সাথে নিয়ে পৃথিবীতে এসে হাজির হয়। খোলা আকাশের আলো পেয়ে নিচে থাকা মানুষদের দেখে স্কার্কিং এক ভয়ঙ্কর গর্জন দেয়। তখন তার মনে হয় এবার পুরো পৃথিবী দখল করার সময় এসে গেছে। সে শিমোকে আদেশ দেয় পুরো আকাশটাকে বরফে ঢেকে দিতে। শিমো এটা করতে চাইছিল না, কিন্তু বাধ্য হয়ে সে চারদিকে বরফ বর্ষণ শুরু করে। দেখতে দেখতে বড় বড় বিল্ডিংগুলো বরফে জমে ভেঙে পড়তে শুরু করে। যখন স্কার্কিং ভাবে এবার তাকে আর কেউ থামাতে পারবে না, ঠিক তখনই কং এক শক্তিশালী ঘুষি মেরে তার 3 টনের বিশাল দাঁত মাটিতে ফেলে দেয়। রাগে ফুঁসতে ফুঁসতে স্কার্কিং আবার কংয়ের ওপর আক্রমণের নির্দেশ দেয়। কিন্তু ঠিক তখনই গডজিলা সেখানে এসে হাজির হয়।
এবং শিমোকে আটকে দেয়। এখন শিমোর সাহায্য ছাড়া স্কার কিং বেশি সময় টিকতে পারবে না, তাই সে একটা বিশাল বিল্ডিং তুলে কংয়ের দিকে ছুঁড়ে মারে, কিন্তু এতে কংয়ের তেমন কোনো ক্ষতি হয় না। হঠাৎ করেই শিমো পেছন দিক থেকে এসে কংয়ের মেকানিক্যাল হাতের ওপর ঝাঁপিয়ে পড়ে। আবারও সে কংয়ের হাত জমিয়ে দিতে শুরু করে। এটা দেখে স্কার কিং ভাবে এবার তার জয় নিশ্চিত, কিন্তু সে খেয়ালই করে না পেছনে দাঁড়িয়ে থাকা গডজিলা তখন ভয়ঙ্কর রাগে ফুঁসছে। গডজিলা হঠাৎ নিজের পুরো শক্তি জাগিয়ে তোলে আর তার শরীর বেগুনি আলোতে জ্বলে উঠতে থাকে। পরের মুহূর্তেই সে সরাসরি স্কার কিংয়ের ওপর ভয়ঙ্কর আক্রমণ চালায়। স্কার কিং কোনোভাবে নিজেকে বাঁচিয়ে পালানোর চেষ্টা করে এবং নিজের অস্ত্র দিয়ে পাল্টা আঘাত করতে যায়, কিন্তু গডজিলা তাকে ধরে ফেলে এবং এক ঝটকায় তার অস্ত্রটাকে 2 টুকরো করে ফেলে দেয়। এর ফলে শিমোকে নিয়ন্ত্রণ করা যে ক্রিস্টালটা ছিল সেটা নিচে পড়ে যায়। স্কার কিং দ্রুত সেটা তুলতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু গডজিলা তাকে কোনো সুযোগই দেয় না। এখন পুরো লড়াইটা নির্ভর করছিল ওই একটাই ক্রিস্টালের ওপর, যার হাতে এটা যাবে সেই জিতবে। ঠিক সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে ছোট বানরটার চোখে পড়ে কংয়ের ফেলে যাওয়া কুঠার। সে দেরি না করে লাফ দিয়ে নিচে নামে, কুঠাটা তুলে নিয়ে মানুষের দুনিয়ায় পৌঁছে যায়। যেই না সে মাটিতে পড়ে থাকা সেই ক্রিস্টালটা দেখে সাথে সাথেই এক আঘাতে সেটাটা চূর্ণ বিচূর্ণ করে দেয়। ক্রিস্টাল ভেঙে যেতেই শিমো পুরোপুরি মুক্ত হয়ে যায়। রাগে অন্ধ হয়ে স্কার কিং ছোট বানরটাকে ধরে মারতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই কং এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। কয়েকটা শক্তিশালী ঘুষিতেই স্কার কিং একেবারে কাবু হয়ে যায়। এখন ক্রিস্টাল ছাড়া স্কার কিং অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। অন্যদিকে মুক্ত হওয়া শিমো গডজিলার দিকে তাকিয়ে থাকে, যেন কোনো ইশারার অপেক্ষায়। আর তারপর 1000 বছর পর সে ঠিক সেটাই করে যা সে সবসময় করতে চেয়েছিল। এক মুহূর্তেই সে স্কার কিংকে বরফের মূর্তিতে পরিণত করে ফেলে। পরের মুহূর্তেই কং তাকে আকাশে ছুঁড়ে ফেলে এবং পুরো শক্তি দিয়ে মাটিতে আছাড় মারে। ফলে স্কার কিংয়ের শরীর সেখানেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এর সাথে সাথেই এই ভয়ঙ্কর লড়াইয়ের ইতি ঘটে। তবে পৃথিবীকে এখনও স্বাভাবিক অবস্থায় ফেরানো বাকি ছিল। তখন গডজিলা আকাশের দিকে তাকিয়ে এক প্রচণ্ড শক্তির বিস্ফোরণ ঘটায়। এতে করে কালো মেঘগুলো সরে যায় আর সূর্যের আলো ধীরে ধীরে আবার পৃথিবীতে ফিরে আসে। এরপর গডজিলা তার নিজের এলাকায় ফিরে গিয়ে আবার গভীর ঘুমে তলিয়ে যায়। আর কং তার নতুন সঙ্গীকে নিয়ে আবার পৃথিবীর ভেতরে জগতে ফিরে যায়, যেখানে সে নিজের কবিলের সাথে মিলিত হয়ে এক নতুন জীবন শুরু করে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।